আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ দেখছিলাম এবং দেখছিলাম যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে আসলে অ্যানোডে কি হয়, আর অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। তো ক্যাথোডে আর সোডিয়াম যায় না, ক্যাথোডে সোডিয়ামের জায়গায় কে যায়, হাইড্রোজেন যায়, কারণ এখানে সক্রিয়তা সিরিজের ব্যাপার স্যাপার আছে। তাই তো, এখানে সক্রিয়তা সিরিজের ব্যাপার স্যাপার থাকার কারণে যে ব্যাপার স্যাপার গুলা নিয়ে আমরা অনেক আলোচনা করছি, তো ওই ব্যাপার স্যাপার গুলা থাকার কারণে দেখা যায় যে ক্যাথোডে কে যাচ্ছে, হাইড্রোজেন যাচ্ছে। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। সোডিয়ামটাকে আর আমরা তড়িৎ বিশ্লেষণ করে বের করতে পারতেছি না সোডিয়াম ক্লোরাইড থেকে। ঠিক আছে, তো সোডিয়াম যেটা সেটা কি উৎপন্ন করতেছে, কস্টিক সোডা উৎপন্ন করতেছে। এখন দেখো তো ভাইয়া, এই যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণটা করছিলাম সেখানে আমরা অ্যানোড এবং ক্যাথোড হিসেবে ইউজ করছিলাম কাকে, আমরা মার্কারি বাদে অন্য যে কোনো কি ধাতব পরিবাহীকে ইউজ করছিলাম, গ্রাফাইট ইউজ করতে পারি, তারপরে কি বলতো ভাইয়া এখানে আমরা প্লাটিনাম ইউজ করতে পারি বা অন্য যে কোনো কিছু ইউজ করতে পারি। বাট আমরা এখানে কাকে ইউজ করি নাই, মার্কারিকে ইউজ করি নাই। এখন দেখো তো ভাইয়া, আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করতেছি কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্লোরিন গ্যাস আর সোডিয়াম ধাতু যেটা সেটা আলাদা করবো, বাট এখনো পর্যন্ত সেটা কিন্তু আমাদের সম্ভব হয় নাই। আমরা গলিত গলিত সোডিয়াম ক্লোরাইড যে তড়িৎ বিশ্লেষণ করছিলাম সেটাতে সম্ভব হয়েছিল, বাট জলীয় দ্রবণ যখন আমরা নেওয়া শুরু করছিলাম, লঘু জলীয় দ্রবণ বলো গাঢ় জলীয় দ্রবণ বলো, কোনোটাতেই কিন্তু আমরা সোডিয়ামকে পাইনি। ঠিক আছে, এখন সোডিয়ামকে পাওয়ার জন্য, কোন একটা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ থেকে সোডিয়ামকে পাওয়ার জন্য বা ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ থেকে সোডিয়ামকে পাওয়ার জন্য আমরা একটা সুন্দর কাজ করব। কি কাজ বলো তো ভাইয়া? আমাদের যে কাজটা করা লাগবে, আমাদের ক্যাথোডে, ঠিক আছে, আমাদের যে ক্যাথোড মহাশয় আছে না, এই ক্যাথোডে আমাদের মার্কারি ইউজ করা লাগবে। কি ইউজ করা লাগবে বলো তো ভাইয়া? মার্কারি বা পারদ ইউজ করা লাগবে। ঠিক আছে, ক্যাথোডে কি ইউজ করা লাগবে? মার্কারি বা পারদ ইউজ করা লাগবে। কেন ইউজ করা লাগবে সেটাতে আমি আসতেছি। ঠিক আছে, তো কি করব, ক্যাথোডে মার্কারি বা তড়িৎদ্বার হিসেবে আমি ডিরেক্ট মার্কারি ইউজ করলাম। ঠিক আছে, তড়িৎদ্বার যখন কি মার্কারি, মেইনলি ক্যাথোডেই মার্কারিটা লাগে, বাট তুমি দুইটাতে ইউজ করলে কোনো সমস্যা নাই। তো যখন ক্যাথোডে মার্কারি আসবে তখন একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? দেখো ভাইয়া, ক্যাথোড কি, ক্যাথোড হচ্ছে নেগেটিভলি চার্জ। যেহেতু এটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, আমাদের ক্যাথোড মহাশয় কি বলতো ভাইয়া? নেগেটিভলি চার্জ। তার মানে পজিটিভ চার্জ গুলা তার কাছে যাওয়ার জন্য উন্মাদ হয়ে যাবে। তো পজিটিভ চার্জ কি আছে? সোডিয়াম এবং হাইড্রোজেন, তাই না? H প্লাস এবং সোডিয়াম কি পজিটিভ চার্জ। তার মধ্যে সক্রিয়তা বেশি কার, সক্রিয়তা বেশি কার বলতো? সক্রিয়তা বেশি হচ্ছে সোডিয়ামের। তার মানে কি বলতো ভাইয়া? সোডিয়াম এর যেহেতু সক্রিয়তা বেশি, সোডিয়ামের কি বলতো ভাই, ইলেকট্রন দানের প্রবণতা তত বেশি। তাহলে বলতো ভাই, তাদের যদি আমরা দুইটা আয়ন নিই, Na+ এবং কি H+, ঠিক আছে, ইলেকট্রন দানের প্রবণতা যদি সোডিয়ামের বেশি হয় তাহলে সোডিয়াম প্লাসের ইলেকট্রন গ্রহণের প্রবণতা অবশ্যই কম হবে H+ এর তুলনায়। তো ইলেকট্রন গ্রহণের প্রবণতা যেহেতু H+ এর বেশি, সেজন্য সে কি দৌড়ায় যায় ক্যাথোডের কাছে, যে এখানে আমার কি আছে, এখানে আমার ইলেকট্রন আছে, আমার এখান থেকে ইলেকট্রন নেওয়া লাগবে, তাই না? এই ঘটনাটা ঘটে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। এই মারুফ হোসেন, তুমি কোন কলেজের? ভাইয়া ক্যান্টনমেন্ট ময়মনসিংহ। ময়মনসিংহ ক্যান্টন। আচ্ছা, এই আশেক মাহমুদ কলেজের কে কে আছে এখানে? আশেক মাহমুদ কলেজের ভাইয়া আমি আছি। নাইম বাদ দিয়ে, নাইম, তারপরে ফয়সাল, এই দুইজন বাদ দিয়ে কে? শাইয়ানো কি আশেক ভাইয়া আমি। মাহমুদের? মিম, মিম তুমি আশেক মাহমুদের। আচ্ছা, জি ভাইয়া। পরীক্ষা কেমন দিছো তোমরা? কয়েকদিন আগে পরীক্ষা দিছো মনে হয়। পরীক্ষা শেষ না? পরীক্ষা তো শেষ, কেমন হয়েছে? জি ভাইয়া, লেকচারের ভিতর থেকে আসছিল সব। কার থার্ড লেকচার, আমার চ্যাপ্টার। না স্যারের? না না, আপনার। বাহ, আমার লেকচারের ভিতর থেকে সবকিছু আসে কেন বলো তো? কারণ আমি সব পড়াই। জি ভাইয়া, জি জি ভাইয়া। ভাইয়া। সব পড়াইলে তো কমন পড়বেই। ঠিক আছে, সব পড়াইলে তো কমন ভাইয়া পড়বে। কিচ্ছু বাদ থাকে না, সবই পড়ানো হয়। হুম হুম, শোনো, আমার ঝামেলাটা কি, মানে ঝামেলা না, আমার ওই ভালো একটা দিক হচ্ছে, আমি ইন্টারে যেভাবে পড়াশোনা করছিলাম, আমি চাই তোমরাও সেভাবেই পড়াশোনা করো, মানে যা যা পড়ছিলাম তা তাই পড়াই একদম ধৈরা ধৈরা, মানে যা পড়ছিলাম আমি যেভাবে পড়ছিলাম। এবং লাস্ট ক্লাসে কিন্তু আমি তোমাদের ব্যাখ্যা করছিলাম যে কিভাবে পড়া লাগবে, কিভাবে পড়লে তোমরা মার্ক পাবা, ওইভাবে আসলে আমি পড়ছিলাম। ঠিক আছে, এবং আমি পড়ার পরে কিন্তু আমি ব্যর্থ হইনি। ঠিক আছে, আমি সফল হয়েছিলাম। তো তোমরাও হবা ইনশাআল্লাহ যদি এইভাবে কন্টিনিউ করতে পারো। তো এটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি, এবং আমি রেকর্ড থেকে ওইটা কাটি নাই, আমি রেকর্ডে ওইটা রেখে দিছি যাতে যারা রেকর্ড দেখে, রেকর্ড খোর, তারাও যাতে ওই বিষয়টা দেখতে পারে। আচ্ছা, তো আমরা এবার কি করছি বলতো ভাইয়া? ক্যাথোডে কি করছি? মার্কারি ইউজ করছি। তো ক্যাথোডে যখন আমরা মার্কারি ইউজ করি সেটা নিশ্চয়ই দণ্ডের মতো থাকবে না। সেটা কি দণ্ডের মতো থাকবে বলতো? না, কেন? সে হচ্ছে তরল।
তো অবশ্যই আমি এখানে দণ্ডের মতোই দেখাচ্ছি কেন বুঝতে তোমাদের সুবিধা হবে, বাট এটা কি থাকে বলো তো ভাইয়া, নিচে একটা লেয়ার আকারে থাকে, সিম্পলি একটা লেয়ার আকারে থাকে, তারপরে এখান দিয়ে একটু ফাঁক করে তারপরে হচ্ছে ইয়ে করে কানেকশন তৈরি করে আর কি। ঠিক আছে, তো আমি এখানে দণ্ডের মতো দেখাচ্ছি। তো কেউ ধরে নিও না যে ভাইয়া মার্কারির দণ্ড এভাবে দাঁড়ায় আছে। কোনো সাপোর্ট ছাড়া মার্কারির দণ্ড তৈরি ভাইয়া করা সম্ভব না, কারণ মার্কারি তরল। হ্যাঁ, বলো ভাইয়া। ভাই এখানে কি আমরা মিক্সড হিসেবে রাখতে পারি না, মানে মার্কারি আমরা একটা অংশ রাখলাম আর বাকি অংশটুকু অন্য ধাতু রাখবো? অন্য ধাতু রাখলেও তোমার দ্রবণের সংস্পর্শে মার্কারিকে রাখ। জি ভাই, ওইটাই বলছি। তাহলে একটা অংশে হয়তো বা সোডিয়ামের মানে ভাইয়া বিজারণ ঘটবে, আরেকটা অংশে হাইড্রোজেনের বিজারণ ঘটবে, এরকমটা কি সম্ভব? তুমি যদি দুইটা রাখো একসাথে তাইলে তো সম্ভব। তুমি যদি ও দুইটা আচ্ছা। রাখো তাইলে অবশ্যই সম্ভব, বাট যে অংশে তুমি মার্কারি রাখছো ওই অংশে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা বলো তো ভাইয়া? মনে করো আমরা এখানে মার্কারি তড়িৎদ্বারটা ইউজ করলাম, সোডিয়ামের সাথে মার্কারির কি আছে, আলাদা ভালোবাসা আছে। তাদের ভালোবাসা ভোলার মতো না। ঠিক আছে, সোডিয়ামের সাথে মার্কারির ভালোবাসা ভোলার মতো না। কেন? কারণ সোডিয়াম আর মার্কারি মিলে কি করে বলো তো ভাইয়া? সোডিয়াম অ্যামালগাম তৈরি করে। ঠিক আছে, যে যৌগটা কি অনেক বেশি স্থায়ী, অনেক শক্তিশালী, বেশি কি বলতো ভাইয়া, স্টেবল। এটার কি বলে, স্থিতিশীল, স্টেবল। ঠিক আছে, তো এজন্য যখন দেখো ভাইয়া, আমরা তো জানি ক্যাথোড নেগেটিভলি চার্জড। ক্যাথোড কি নেগেটিভলি চার্জড, আমি তোমাদের গতকাল উদাহরণ দিছিলাম। ওই বাম পাশের লাইনে যদি ডোনাল্ড ট্রাম্প যায়, তুমি 10 জন নিয়েও আসলেও তো কি ডোনাল্ড ট্রাম্পকে ইয়ে করতে পারবে না, ডোনাল্ড ট্রাম্পকেই ভিতরে পাঠাবে, তাই না? এই জিনিসটা আমি তোমাকে বুঝাইছিলাম। এখন মনে করো ভাইয়া, তোমার কাজ হচ্ছে তুমি এখান থেকে টিকিট কিনবা, বাংলাদেশ পাকিস্তানের টিকিট কিনবা। তো এখানে ডোনাল্ড ট্রাম্পই আছে, অনেক শক্তিশালী। ঠিক আছে, এবং এখানে তুমি আসো নিঃসন্দেহে, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সক্রিয়তা অনেক বেশি, ডোনাল্ড ট্রাম্পেরই কি বলতো ভাই টিকিটটা পাওয়ার কথা ছিল, কিন্তু তোমার আছে লবিং। ঠিক আছে, এই ভিতরের যে মানুষটা, সেটা কি, সেটা তোমার শুভাকাঙ্ক্ষী। ঠিক আছে, ভিতরের মানুষটা কি, তোমার শুভাকাঙ্ক্ষী, এর সাথে সম্পর্ক তোমার অনেক ভালো। যেহেতু এটা বাংলাদেশ, সে কি ডোনাল্ড ট্রাম্পকে গুনবে আর? না, এই গুনবে? গুনবে না। না সে কি ভাইয়া, করবে? সে এরে ইলেকট্রন দিবে। যেহেতু ভাইয়া মার্কারির নেপোটিজম। সাথে হ্যাঁ, যেহেতু মার্কারির সাথে সোডিয়ামের সম্পর্ক অনেক বেশি, এবার কে আসবে বলো তো ভাইয়া ক্যাথোডে? এবার সোডিয়াম আসবে। মার্কারির ভালোবাসার টানে কে চলে আসবে? সোডিয়াম চলে আসবে। আইসা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে কি উৎপন্ন করবে? সোডিয়াম উৎপন্ন করবে। তো এটা হচ্ছে মেইন বিক্রিয়া, বাট আসছে কার কাছে বলো তো? আসছে মার্কারির কাছে। তাহলে মার্কারি। উৎপন্ন করবে কি? সোডিয়াম অ্যামালগাম। বুঝাইতে পারছি ভাইয়া? এই জি বুঝাইতে ভাইয়া। পারছি? তাহলে আলটিমেটলি আমরা কিন্তু সোডিয়ামটাকেও আলাদা করে ফেলতে পারছি ওই দ্রবণ থেকে। ঠিক আছে? কিভাবে? মার্কারি তড়িৎদ্বার যেটা সেটা ইউজ করে। ঠিক আছে? তো এই ঘটনা ঘটবে যখন আমরা ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে মার্কারি দিব। ঠিক আছে? আমাদের দুইটাতেই মার্কারি দিতে পারি, বাট আমরা ক্যাথোডে মার্কারি দিলে আমাদের কাজ হয়ে যাবে এটাতে। ঠিক আছে? তো এতটুক ছিল মোটামুটি আমাদের সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। তো এতগুলা তড়িৎ বিশ্লেষণের উদাহরণ আমি তোমাদের কেন পড়াইছি? তোমরা দেখবা এগুলা বইতে এভাবে দেওয়া নাই। বইতে জাস্ট বিক্রিয়া দেওয়া। কিন্তু বইয়ের যে বিক্রিয়াগুলা আছে বা বইয়ের যে ম্যাথ গুলা আছে ওইগুলা উপলব্ধি করার জন্য, এগুলা পারার জন্য তোমার আসলে এই বেসিক গুলা কিভাবে ঘটনাগুলা ঘটে এগুলা জানা লাগবে, যেগুলা তোমাদের 9-10 এ পড়ানো উচিত ছিল, বাট 9-10 এ তোমাদের পড়ায় নাই। 9-10 এ তোমাদের স্যাররা অনেক কিছু পড়াইছেন, বাট তার অধিকাংশই তোমরা কি করছো? মুখস্থ করছো। মুখস্থ করার কারণে আমার এই জিনিসগুলা পড়ানো লাগছে। ঠিক আছে, তোমরা যদি পারতা তাও পড়াইতো। ঠিক আছে, তাও পড়াইতাম। কারণ শিখা লাগবে, শিখাইতে হবে, তো পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। আমরা অনেক ভাবে করছি। ঠিক আছে, অনেক ভাবে করছি। তো আমরা এখন এই যে ইলেকট্রোপ্লেটিং, এটা তো তোমরা চিনো তাই না? বলো তো ইলেকট্রোপ্লেটিং কি ছিল? এটাও 9-10 এর topic। তড়িৎ ধাতুর বিশ্লেষণের উপর মাধ্যমে জিনের একটা প্রলেপ। ধাতুর উপর আরেকটা আচ্ছা, ধাতুর। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে একটা ধাতুর উপরে কি করতাম? আমরা আরেকটা ধাতুর প্রলেপ লাগাইতাম, তাই না? একটা জি ধাতুর ভাইয়া। উপরে আরেকটা ধাতুর প্রলেপ লাগাইতাম। এখন মনে করো তুমি বানাইছো একটা লোহার তৈরি চামচ, সুদৃশ্যমান লোহার তৈরি একটা চামচ বানাইছো। এখন লোহার তৈরি চামচটা তুমি যদি ইউজ করে রেখে দাও, এটাতে জং টং করবে না, মানে মরিচা ধরবে না? জি ভাইয়া। জি ভাইয়া। মরিচা ধরবে, কয়েকদিন পরে ক্ষয় হবে, এই হবে ওই হবে, হাবিজাবি হবে, কত কিছু হবে। এজন্য তুমি কি এটা সংরক্ষণ করার জন্য উপরে কি দিবা? আরো একটা ধাতুর প্রলেপ দিবা, যেটাতে মরিচা ধরার সম্ভাবনা নাই, বা যেটা দিলে তোমার কি লাগবে, এই চামচটা দেখতে সুদৃশ্যমান লাগবে এবং এটা তুমি বেশি দামে বিক্রি করতে পারবা। ঠিক আছে, তো এই জিনিসপত্রগুলা করার জন্য কি করা হয়, এই চামচটার উপরে অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়া হয়, যেটাতে নরমালি মরিচা ধরে না। তো নরমালি আমরা 9-10 এ যে উদাহরণটা দেখছিলাম সেটা কার প্রলেপ? নিকেলের প্রলেপ, তাই না? আমি যদি ভুল না করি, নিকেলের প্রলেপ না? হ্যাঁ, আচ্ছা, তো আমরা নিকেলের প্রলেপটাই দিই। এখন দেখো, আমরা যে এতক্ষণ ধরে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করতেছি, সেখানে দেখো তো ভাইয়া, তোমার যে ক্যাটায়ন বা ধাতুটা, সেটা
অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কোথায় যেয়ে জমা হচ্ছে? বলো তো ভাইয়া। ক্যাথোডে। ক্যাথোডে জমা হচ্ছে। তো তোমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবা। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ধাতু সবসময় কোথায় জমা হয়? ক্যাথোডে জমা হয়। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ধাতু সবসময় কোথায় জমা হয়? ক্যাথোডে জমা হয়। তাহলে বলো তো ভাইয়া আমরা কি করব? আমরা চামচের ভিতরে অন্য একটা ধাতুর প্রলেপ দিব। তো এটার উপরে প্রলেপ দেওয়ার জন্য আমাদের এই যে চামচটা এটাকে অ্যানোড হিসেবে ইউজ করতে হবে নাকি ক্যাথোড হিসেবে ইউজ করতে হবে? ভাইয়া ক্যাথোড। ক্যাথোড। কারণ এটাকে যদি আমি ক্যাথোড হিসেবে ইউজ করি তাহলে ওই যে আরেকটা ধাতু আছে সেটার কি বলতো ভাইয়া? সেটা যেটা সেটা এটার উপরে এসে জমা হবে। তাহলে চলো পুরো প্রসেসটা আমরা কিভাবে একটু ব্যাখ্যা করতে পারি। প্রথমে তোমরা একটা পাত্র আঁকাবা। ঠিক আছে? এই পাত্র সেই পাত্র না যেটা তোমরা চিন্তা করছো। এটা দ্রবণ রাখার পাত্র। তো হইছে। তো আঁকায় ফেলো আমার সাথে সাথে পাত্র যেটা। তো এই পাত্রে তোমরা কি করবা বলতো ভাইয়া? এই চামচ যেটা এই চামচটা সুন্দরভাবে দিয়ে দিলা। চুবাইলা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সে চামচ। এটা হচ্ছে কাঠ চামচ, আয়রনের তৈরি চামচ। এবার তোমরা কল আসছে। হ্যালো, হ্যালো, আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম? হ্যালো, 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 জি হ্যালো। ভাইয়া। ভাইয়া হ্যাঁ, ওই কল আসছে আমার। কল আসছিল এই জন্য ডিসকানেক্টেড হয়ে গেছিল। আচ্ছা দেখো, তো আমরা কি করব? এই সাইডে আমাদের চামচটা রাখবো। এখন আমাদের আমরা যে ইলেকট্রোপ্ল্যাটিং করবো বা কোনো কিছুর প্রলেপ লাগাবো, আমাদের ডিসিশন নিতে হবে আমি কার প্রলেপ লাগাবো। এখন ধরো নিকেলের প্রলেপ লাগাইলাম, তো আমাদের অ্যানোড হিসেবে ইউজ করা লাগবে নিকেল। কাকে? নিকেলকে। তো এই হচ্ছে আমরা নিকেলের একটা দণ্ড নিলাম। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সে নিকেল মহাশয়। তো এই হচ্ছে আমাদের সে নিকেলের দণ্ড। তো এটাকে নিয়ে এখানে বসায় দাও। এবং দেখো তো ভাইয়া আমরা যেহেতু নিকেলের প্রলেপ লাগাবো এবং এখানে আমরা অ্যানোড হিসেবে নিকেলকে ইউজ করছি, তো আমাদের এখানে দ্রবণও নিতে হবে কার বলো তো ভাই? একটা নিকেলের দ্রবণ নিতে হবে। ঠিক আছে? কার দ্রবণ নিব এখানে? যার প্রলেপ দিব তারই একটা দ্রবণ দিয়ে দিব। তো নরমালি নিকেল নাইট্রেটের দ্রবণ যেটা সেটাই নেওয়া হয়। তো এখানে নিকেল নাইট্রেটের আমি দ্রবণ দিলাম। ঠিক আছে? নিকেল নাইট্রেটের। তো অবশ্যই এই দ্রবণে কে থাকবে? অনেকগুলা নিকেল প্লাস আয়ন থাকবে, 2 প্লাস আয়ন থাকবে। ঠিক? অনেকগুলা নিকেল 2 প্লাস আয়ন। এবং কে থাকবে বলো তো ভাইয়া? নাইট্রেট আয়নও থাকবে। তাই না? নাইট্রেট আয়ন থাকবে, অনেকগুলো আয়ন থাকবে। তাহলে আমরা এবার কি করব বলতো ভাইয়া? আমরা যে অ্যানোড ক্যাথোড বলতেছি যে এটাকে ক্যাথোড হিসেবে ইউজ করব, এটাকে অ্যানোড হিসেবে ইউজ করব। এটা কি অ্যানোড বা ক্যাথোড হিসেবে কাজ করবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়? করবে না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আমরা কোথায় কানেক্টেড করি? আমরা ব্যাটারিতে কানেক্টেড করি, তাই না? তাহলে চলো ব্যাটারিকে কানেক্ট করি। তাহলে ব্যাটারিকে কানেক্ট করব কিভাবে? এমন ভাবে যাতে কি নিকেল অ্যানোড হয় আর কি চামচটা ক্যাথোড হয়। কিভাবে করব বলতো ভাইয়া তাহলে কানেক্টটা? অ্যানোড বানানোর জন্য তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোড কি হয়? অলওয়েজ পজিটিভ হয়। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোড হয় পজিটিভ। আর ক্যাথোড হয় কি বলতো ভাইয়া? নেগেটিভ। নেগেটিভ। তাহলে আমরা কি করব? আমরা এভাবে ব্যাটারিটা নেগেটিভ। কানেক্ট করে দিই। তাহলে এভাবে ব্যাটারি কানেক্ট হয়ে গেলে আমাদের কি হয়ে যাবে? বর্তনীটা ফিল আপ হয়ে যাবে। তাই না? এই যে বর্তনী যেটা সেটা ফিল আপ হয়ে যাবে। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে আমাদের নিকেল কি হয়ে যাবে? পজিটিভলি চার্জড হয়ে যাবে। তাই না? আর এটা কি হয়ে যাবে? নেগেটিভলি চার্জড হয়ে যাবে না চামচটা? চামচটা নেগেটিভলি চার্জড হয়ে যাবে। যেহেতু চামচটা নেগেটিভলি চার্জড, ঠিক আছে? অ্যানোড আর হচ্ছে কি? ক্যাথোড। দেখো ভাই যেহেতু চামচটা নেগেটিভলি চার্জ, এই নিকেল মহাশয় কি করবে? দৌড়ায় দৌড়ায় যাবে না ইলেকট্রন গ্রহণ করতে ক্যাথোডে? এই যাবে না? এই যাবে? জি ভাইয়া। যাবে। যে কি উৎপন্ন করবে? নিকেল উৎপন্ন করবে। যে উৎপন্ন নিকেলটা কোথায় জমা হবে বলো তো ভাই? এটার উপরে জমা হবে না? জি ভাইয়া। এটার উপরে চামচের জমা উপরে। হবে। তো এই যতটুক চুবাবো অতটুক আর কি। এখন পুরাটা চুবাই দিলে পুরাটার উপরে আসবে। তো এখানে কি জমা হবে? নিকেল জমা হবে। দেখো তো ভাইয়া নিকেল যে এখান থেকে চলে গেল, নিকেল 2 প্লাস আয়ন যে এখান থেকে চলে গেল, এই দ্রবণের ভিতরে পজিটিভ চার্জের পরিমাণ কমে যাবে না এবং নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে যাবে না? জি ভাইয়া। ভাই বেড়ে যাবে। তাহলে দ্রবণে যদি নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে যায় বা পজিটিভ চার্জের পরিমাণ কমে যায়, তাহলে বলো তো ভাইয়া দ্রবণটা চাইবে না যে আমার কাছে আরো পজিটিভ চার্জ আসুক? আসুক, চাইবে না? জি ভাইয়া। চাইবে। তখন এই অ্যানোড তড়িৎদ্বারে তুমি যে ধাতুটা ইউজ করছো নিকেল, সে কি করবে? সে বলবে এই পজিটিভ চার্জের যে শূন্যতা সেটা আমি পূরণ করব। এজন্য সে কি করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিকেল 2 প্লাস আয়ন হয়ে কোথায় চলে যাবে? এই দ্রবণে
চলে যাবে, ঠিক আছে, দ্রবণে চলে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা ইলেকট্রোপ্লেটিং। কি করে অ্যানোডে হচ্ছে, অ্যানোড থেকে আমাদের পজিটিভ আয়ন দ্রবণে যাবে এবং দ্রবণ থেকে পজিটিভ আয়নটা কি বলতো ভাইয়া, নিকেল আকারে চামচের উপরে জমা হবে, ঠিক আছে। তো চামচের উপরে জমা হচ্ছে মানে কি, চামচের উপরে আমরা একটা আস্তরণ পাবো। এখন দেখো তো, এই ইলেকট্রোপ্লেটিং যেটা, এটা আমি তোমাদের কেন পড়াইছি? এটা পড়ানোর আমার একটাই উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি দেখো, এই যে আমরা ইলেকট্রোপ্লেটিং, এটা কি একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া অবশ্যই। তো এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে ব্যবহৃত যে তড়িৎদ্বারটা, অ্যানোডে ব্যবহৃত যে তড়িৎদ্বারটা, ওইটার সাথে যদি তোমার দ্রবণের ক্যাটায়নটা সাদৃশ্যপূর্ণ হয়, সেম হয়, তখন আমাদের অ্যানোড যেটা, সেটা থেকে কিছু কিছু পরিমাণ ভর আস্তে আস্তে দ্রবণে চলে যায় না? জি ভাইয়া যাই। চলে যায়। এবং দেখো তো ভাইয়া, দ্রবণ থেকে কিছু পরিমাণ ক্যাটায়ন কোথায় যেয়ে জমা হয়? ক্যাথোডে জমা হয়। ভাই কে তো দে। ক্যাথোডে জমা হয়। তার মানে বলো তো ভাইয়া, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া যদি চলতে থাকে, অ্যানোডের ভর আস্তে আস্তে কমতে থাকবে না? জি ভাই কমবে আর জি কে তো দে ভাইয়া। বাড়বে। এবং ক্যাথোডের ভর আস্তে আস্তে বাড়তে থাকবে না? জি ভাইয়া। বাড়তে থাকবে, ঠিক আছে। তার মানে অ্যানোড থেকে ভর হ্রাস পাবে, বা অ্যানোড থেকে কি হবে বলতো ভাই, কিছু পদার্থ বিয়োজিত হয়ে দ্রবণে চলে যাবে, এবং ক্যাথোডে কি হবে বলতো ভাইয়া, কিছু পরিমাণ ভর জমা সঞ্চিত হবে। হবে বা কিছু পরিমাণ পদার্থ সঞ্চিত হবে। তো কি পরিমাণ ভর বিয়োজিত হবে বা কি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে, এটা নিয়েই আলোচনা করে ফ্যারাডের প্রথম সূত্র। কি করে বলতো ভাইয়া, এটাই নিয়ে আলোচনা করে কে, ফ্যারাডের প্রথম সূত্র। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ভাইয়া, এখানে যে পরিমাণ ভর অ্যানোড থেকে বিয়োজিত হয়, সেম পরিমাণ ভরই কি হয়, ক্যাথোডে যে জমা হয় না? জি ভাইয়া। এইটা কিন্তু তোমাদের মাথায় রাখা লাগবে। তো তোমার যদি 10 গ্রাম অ্যানোড থেকে ক্ষয়প্রাপ্ত হয়, ক্যাথোডে যে কত গ্রাম জমা হবে? 10 গ্রামই জমা 10 হবে। গ্রাম জমা হবে। 10 গ্রামই জমা হবে। তো এতটুকু বুঝতে পারছো? তাহলে চলো আমরা ফ্যারাডের প্রথম সূত্র পড়ে ফেলি। ফ্যারাডের প্রথম সূত্র, এই সূত্রটা লিখে ফেলো, এরপরে আমি বুঝাচ্ছি। যদি কেড়ে নিতে বলো কবিতাটা সাক্তা। ফ্যারাডের প্রথম সূত্র, এটা থেকে প্রচুর ম্যাথ আসবে, প্রচুর প্রচুর মানে প্রচুর, অসংখ্য, লাখ লাখ কোটি কোটি। ভাইয়া হ্যাঁ ভাইয়া। এই আর তুমি নিকো- কোথায় বলো তো? জি এই তুমি, তুমি কোথায় এখন? আমি তো স্যার বাসায়। তুমি কি কোনো আবদ্ধ কামরায় আছো যেখানে সবকিছু বন্ধ, দরজা হ্যাঁ, জানালা? আবদ্ধ বলতে গেলে। আবদ্ধ বলতে গেলে কেন, কিভাবে বুঝছি বলো তো? সাউন্ড একটু বেশি। না, রিফ্লেকশন মানে হচ্ছে, সাউন্ডের প্রতিদিনই প্রতিধ্বনি আসছে, প্রতিদিনই ঠিক আছে। এই প্রতিদিনই। জিনিসটা হয় কোথায়? এই জিনিসটা বেশিরভাগ হয় বাথরুমে। তো এই জন্য জিজ্ঞেস করছি তুমি কোথায়। আমি আমি যোগ করতেছি, মজা করতেছি। হ্যাঁ সাখাওয়াত বলো। সাখাওয়াত, তোমাকে আমি আগে একটা কখনো তো কোশ্চেন ছিল দেখিনি। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো। এই আর তোমাকে নিকেল আমি আগে থেকে কখনো দেখিনি। আমি ভাইয়া গতকালকে জয়েন হয়েছিলাম। আচ্ছা, গতকালকে জানিস, এই জন্য অপরিচিত। হ্যাঁ ভাইয়া বলো, তোমার কি প্রশ্ন আছে, আর মনের নিকেল অনুভূতি। দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিকেল 2+ হয়, এটা কেন হয় আরেকবার বলবেন কারণ, যদি? হ্যাঁ কারণ বিভব, ঠিক আছে, বিভব নিয়ে আমরা প্রচুর আলোচনা করব। দেখো, এই দ্রবণ যেটা, এই দ্রবণে পজিটিভ চার্জের কি আছে, শূন্যতা আছে। দ্রবণের কি লাগবে, পজিটিভ চার্জ লাগবে, তাই না? দ্রবণের কি লাগবে, পজিটিভ চার্জ লাগবে। এই পজিটিভ চার্জের শূন্যতা পূরণ করার জন্য এই নিকেল কি করে বলতো, দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিকেল 2+ হয়ে দ্রবণে চলে যায়, ঠিক আছে। আমরা কি জানি বলতো, মনে করো দুইটা বিন্দু, এই বিভব টিভব নিয়ে অনেক পড়াশোনা আমরা করব, সবকিছু আসলে বিভব পার্থক্যের জন্য হয়। এখানে মনে করো পজিটিভ চার্জ অনেক আছে, ঠিক আছে, অনেকগুলা পজিটিভ চার্জ আছে। এখানে পজিটিভ চার্জ কি সেই তুলনায় কম আছে। তাহলে বলতে পারি না যে এই দুইটার মধ্যে বিভব পার্থক্য আছে? বলতে পারি না? জি ভাইয়া। বিভব পার্থক্য থাকলে কি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কে যাবে, পজিটিভ আয়ন বা পজিটিভ চার্জ চলে যাবে না? চলে যাবে, জি ঠিক আছে। এই জন্য নিকেল 2+ যেটা, সেটা দ্রবণে যাবে। এটা কমপ্লিটলি হয় বিভব পার্থক্যের জন্য। তো এই তড়িৎদ্বার বিভব নিয়ে আমরা আলোচনা করবো, এটা তড়িৎদ্বার বিভব বলে আর কি, ঠিক আছে। এটা এমনি এমনি ঘটে না, বিভব পার্থক্যের জন্যই ঘটে, সবই ইলেকট্রিসিটি বা বিদ্যুতের কারণেই হয়। তো এটা নিয়ে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। তড়িৎদ্বার বিভব নিয়ে বিস্তর পড়াশোনা আছে। তো এটা লিখছো তোমরা, ফ্যারাডের প্রথম সূত্র? ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাইয়া ছোট্ট একটা প্রশ্ন। ভাই এখানে নাইট্রেট আয়নটা জারিত হয় না কেন? নাইট্রেট আয়নটা দর্শক আয়ন, এই জন্য। ও আচ্ছা, বুঝতে পারছি এখন ভাইয়া। ওকে। এটা হচ্ছে আপু বানাই দিছে, আমার অসুস্থ লাগছিল তো। তা আপু হচ্ছে লেবু আর পানি, জাস্ট লেবু আর পানি মিশিয়ে একটা শরবত বানাই দিছে, কোনো চিনি নাই, কোনো লবণ নেই, কিচ্ছু নেই। এটা খাচ্ছি আর কেমন কেমন লাগছে। আচ্ছা, ফ্যারাডের ভাইয়া। প্রথম সূত্র লিখছো? জি এই ভাইয়া। লিখেছো?
ওকে, লিখেছো। জি তাহলে ভাইয়া। চলো আমরা ভাইয়া এই আমরা শরবত তো আগে মানুষ ডায়েট করার সময় খায় ভাইয়া। জানি না, আমার বলছে মাথা ব্যথা নাকি ভালো হয়ে যাবে। প্রথমে নাপা খাইছি একটা, নাপা খাওয়ার পরেও তেমন একটা সুবিধা হয় নাই। তো এখন এটা খাচ্ছি, দেখি কি অবস্থা। প্রচুর মাথা ব্যথা করতেছে। মানে বুঝতেছো, একটা রেগুলার চশমা পরা পাবলিক, যে চশমা পরেই মাথা ব্যথা এড়ানোর জন্য, সে চশমা না পরে ভার্সিটিতে গেছে 5 ঘন্টা ধরে টিচারের বকবকের দিকে তাকায় ছিল, ক্লাস করতেছিল। তো ভাইয়া আপনি মারাত্মক পাওয়ার ব্যাপার। কত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চশমায় পাওয়ার কত ভাইয়া? আমার পাওয়ার নাই, চশমায় পাওয়ার নাই, শুধুমাত্র মাথা ব্যথার জন্য আমি ইউজ করি। তো শুধুমাত্র ভাইয়া মাথা ব্যথার মাইনাস জন্য। 0.25। হ্যাঁ কিন্তু ভাইয়া এক্স্যাক্টলি, এটা মাথা ব্যথার জন্য যেটা দেয় আর কি। জি ভাইয়া সেম এস মি। হ্যাঁ, এটা মাথা ব্যথার জন্যই দেয়। আর ওই গ্লাসটা হচ্ছে এন্টি রিফ্লেক্টেড গ্লাস আর কি, তোমার ওই উল্টাপাল্টা আলোকে প্রতিসরিত করে, মানে প্রতিফলিত করে পাঠিয়ে দিবে। আচ্ছা, তো চলো জি আমরা ভাইয়া। আরেকটা তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দেখি। ঠিক আছে, আরেকটা তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দেখি, তাহলে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, তো মনে করো এখানে আমরা একটা জিঙ্ক সালফেটের দ্রবণ নিলাম। জিঙ্ক সালফেট, কপার সালফেট, এই দ্রবণগুলো তোমাদের প্রচুর লাগবে। এই কেমিস্ট্রি অনেক মজার না? অনেক মজার। জি ভাইয়া। কিন্তু ইন্টারে সবচেয়ে বেশি খারাপ করে কেমিস্ট্রিতে আর ম্যাথমেটিক্সে। ম্যাথমেটিক্সে তাও খারাপ করে, এটা মানা যায়, কারণ ম্যাথমেটিক্স হচ্ছে ও। আচ্ছা, যারা ম্যাথমেটিক্সে খারাপ করে তাদের সায়েন্স নেওয়ার দরকারটা কি ইন্টারে? আমি এটা বুঝি না কেন ভাই। সায়েন্স না নিয়েও কিন্তু অনেক ভালো করা যায় জীবনে, অনেক উন্নতি করা যায়। তুমি ম্যাথ ভালোভাবে পারো না, ও তো দরকার নেই। কারণ আলটিমেটলি বাংলাদেশে অধিকাংশ মানুষ কি দেয় বলতো? বিসিএস দেয়, তাই না? শেষমেশ যে দেখবা যে বিসিএস দেয়। তো বিসিএস দেওয়ার জন্য তোমার কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হইলেও হয়, তাই না? না হইলে হয়। এখন তোমার যদি মনে হয় যে না আমি ম্যাথ পারি না, তো ইন্টারে সায়েন্স নেওয়ার তো দরকার নেই, লাইফ তো চলবে, আরো সুন্দরভাবে চলবে, তাই না? তবে ম্যাথ আসলেই অনেক মজার একটা সাবজেক্ট, অসাধারণ একটা সাবজেক্ট। আচ্ছা, তো মনে করো আমি এখানে কার দ্রবণ নিলাম? জিঙ্ক সালফেটের দ্রবণ নিলাম। এবং এখানে আমি অ্যানোড এবং ক্যাথোড হিসেবেও কাকে ইউজ করলাম? জিঙ্ককে ইউজ করলাম। ঠিক আছে, অ্যানোড এবং ক্যাথোড হিসেবেও আমি এখানে জিঙ্ক মহাশয়কে ইউজ করলাম। কোনো ক্ষতি আছে বলো তো ভাইয়া? সে কি ইলেকট্রনীয় পরিবাহী না? অবশ্যই ইলেকট্রনীয় পরিবাহী, জিঙ্ক। জি ভাইয়া। ধাতু। অবশ্যই ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী। ওকে, তাহলে আমরা অ্যানোড হিসেবেও কাকে নিলাম? জিঙ্ককে নিলাম। ক্যাথোড হিসেবেও জিঙ্ককে নিলাম। এবার আমরা কি করলাম? আমরা ইলেকট্রিসিটি ফ্লো করাই দিলাম, তার দিয়ে সংযুক্ত করে দিলাম। তো যেই পাশে পজিটিভ লাগাই দিব সেটাই কি হয়ে যাবে? সেটাই অ্যানোড হয়ে যাবে। যেই পাশে আমরা নেগেটিভ লাগাই দিব সেটাই কি হবে? ক্যাথোড হয়ে ক্যাথোড। যাবে। এটা কার জন্য? এটা তড়িৎ বিশ্লেষ্য কোষের জন্য। তাহলে আমি এই সাইডে পজিটিভ লাগাই দিই, এই সাইডে আমি নেগেটিভ লাগাই দিই। তাহলে এটা হয়ে যাবে কি বলতো ভাইয়া? অ্যানোড। ঠিক আছে, যেটা হচ্ছে জিঙ্ক। এটা কি বলতো ভাইয়া? ক্যাথোড, যেটা হচ্ছে জিঙ্ক। এখন দেখো তো ভাইয়া, এই যে এই যে পজিটিভ প্রান্ত বা নেগেটিভ প্রান্ত, ব্যাটারির কাজ কি? ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া না? এই ব্যাটারির কাজ কি? জি ভাইয়া। জি ভাইয়া। ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া। ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া বলতে তোমরা আসলে কি বুঝো? চার্জ সাপ্লাই দেওয়া না? জি ভাইয়া, পজিটিভ আয়ন। সোজা সোজা বাংলায় ওই তোমার হচ্ছে, আমরা প্রথাগতভাবে যেটা জানি সেটা হচ্ছে পজিটিভ আয়ন সাপ্লাই দেওয়া, তাই তো? জি ইলেকট্রিসিটি ভাই। ফ্লো করা মানে হচ্ছে পজিটিভ আয়ন সাপ্লাই দেওয়া। যদিও প্র্যাকটিক্যালি এই জিনিসটা সম্ভব না। প্র্যাকটিক্যালি যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে বিপরীত দিকে ইলেকট্রনের সাপ্লাই ঘটে, তাই না? তবে আমরা ইলেকট্রিসিটি ফ্লো করা বলতে বুঝি কি বলতো ভাইয়া? পজিটিভ চার্জকে সাপ্লাই দেওয়া, তাই না? কোন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইলেকট্রিসিটি যাচ্ছে, তার মানে কি? প্রথাগতভাবে আমরা বুঝি পজিটিভ চার্জ ওই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছে, তাই না? তার মানে এই চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তো আমরা এই ব্যাটারির মাধ্যমে ইলেকট্রিসিটি দিচ্ছি মানে কি বলতো ভাইয়া? চার্জ দিচ্ছি, তাই না? চার্জ দিচ্ছি। বলতো ভাইয়া চার্জ পরিমাপের একক কি? কুলম্ব, মনে আছে? কলম্বো। কুলম্ব, ঠিক আছে, কুলম্ব। তো ধরে নাও ভাইয়া তুমি এই জায়গাতে কি করছো? এই জায়গাতে হচ্ছে কিউ কুলম্ব চার্জ ফ্লো করছো। কত কুলম্ব চার্জ দিছো বলো তো ভাইয়া? কিউ কুলম্ব কিউ। চার্জ দিছো, কিউ কুলম্ব চার্জ দিছো। এখন ব্যাটারির মাধ্যমে যখন তুমি কিউ কুলম্ব চার্জ দিবা, তাহলে বলো তো ভাইয়া এখানে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, ওই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে যাবে না? ঘটবে? জি ভাইয়া। ঘটবে। এখন কেউ কি আমাকে বলতে পারবা এখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা যে ঘটবে, অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে আর ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে? এনিওয়ান? অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে আর ভাই ক্যাথোডে কি ইউনিট তো বিক্রিয়া ঘটবে? সবসময় জারণ ঘটে।
আচ্ছা, তাহলে অ্যানোডে কি ঘটবে আর ক্যাথোডে কি ঘটবে বলো? ভাই অ্যানোডে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে। দেখো, এই যে এর দ্রবণে সবসময় জিঙ্ক 2 জারণ প্লাস ঘটে আয়ন ভাই। আছে, সালফেট 2 মাইনাস আয়ন আছে, যখন তুমি এই যে ব্যাটারির সাথে যুক্ত করে দিবা, এই অ্যানোড হয়ে যাবে কি পজিটিভলি চার্জড, ক্যাথোড হয়ে যাবে কি নেগেটিভলি চার্জড। তো এই নেগেটিভলি চার্জের কারণে বা নেগেটিভ চার্জের কারণে জিঙ্ক 2 প্লাস আয়ন গুলা কি ক্যাথোডে যাবে, ক্যাথোডে যেয়ে কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক সলিডে রূপান্তরিত হবে। এখন দেখো তো ভাই, যখন জিঙ্ক সলিডে রূপান্তরিত হবে তখন কি এখানে পজিটিভ চার্জের যে শূন্যতা সেটা দেখা দিবে। তো ওইটা পূরণের জন্য এই অ্যানোড থেকে জিঙ্ক কোথায় যাবে, দুইটা দ্রবণে। ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে যাবে। তাহলে দেখো তো ভাইয়া, জিঙ্ক 2 প্লাস, তাহলে দেখো তো ভাইয়া অ্যানোড কি হবে, ক্ষয়প্রাপ্ত হবে, এবং ক্যাথোডে কি হবে, নতুন করে জিঙ্ক জমা হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এই ক্ষয়কৃত বা জমাকৃত জিঙ্কের যে ভর, ক্ষয়কৃত বা জমাকৃত যে জিঙ্কের ভর, সেটাকে আমরা ডব্লিউ ধরলাম। কত? W। ডব্লিউ। তো আমরা তো জানি ক্ষয়কৃত ভর আর জমাকৃত ভর সমান হবে, তাই না? এই জি সমান হবে ভাইয়া। না দুইটা? অবশ্যই সমান হবে। জি ভাই। তাহলে ক্ষয়কৃত বা জমাকৃত ভর যেটা, সেটার পরিমাণ কত, ডব্লিউ গ্রাম। ঠিক আছে, ডব্লিউ গ্রাম। এখন দেখো তো ভাই, আমরা যত বেশি চার্জ দিব, যত বেশি চার্জ দিব, এই ক্ষয়কৃত বা জমাকৃত ভরের পরিমাণ তত বাড়বে না? জি ভাইয়া পারবে। তত বাড়বে। তো এই জিনিসটাই ফ্যারাডের প্রথম সূত্রে বলছে ভাইয়া, অ্যানোড কর্তৃক ক্ষয়কৃত ভর অথবা ক্যাথোডে জমাকৃত ভর ডব্লিউ যেটা, সেটা আসলে কি বলতো ভাইয়া, সেটা হচ্ছে তোমার প্রবাহিত প্রবাহিত চার্জের চার্জের সমানুপাতিক। প্রবাহিত চার্জ কত দিছিলাম, কিউ দিছিলাম। কিউ। তাহলে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কি বলতো ভাইয়া, কিউ। এটাই কে কিউ। বলছে, ফ্যারাডে বলছে। তাহলে এটাই তার ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের প্রথম সূত্রটা কি বলতো ভাইয়া, কোন একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোড কর্তৃক ক্ষয়প্রাপ্ত পদার্থ বা ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণ যেটা, সেটা কি বলতো ভাইয়া, প্রবাহিত চার্জের সমানুপাতিক। তার মানে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। এটাই কি ফ্যারাডের প্রথম সূত্র। এটা ক্লিয়ার হইতে পারছো বলতো? জি ভাইয়া। এটা ক্লিয়ার হইতে পারছো? এখন বলতো ভাইয়া, এই 1 মোল জিঙ্ক উৎপন্ন হওয়ার জন্য, ক্যাথোডে 1 মোল জিঙ্ক উৎপন্ন হওয়ার জন্য কয় মোল ইলেকট্রন গ্রহণ করা লাগে? 2 মোল। 2 দুই মোল। মোল। অ্যানোড থেকে 1 মোল জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হওয়ার জন্য কয় মোল ইলেকট্রন ত্যাগ করা লাগে? 2 মোল। 2 মোল। এই জিনিসটাকে বলা হয় সক্রিয় যোজনী। কি বলা হয়? সক্রিয় যোজনী। কোন পদার্থের 1 মোল পরিমাণ উৎপন্ন হইতে যত মোল ইলেকট্রন গ্রহণ করা লাগে বা ত্যাগ করা লাগে, সেটাই কি বলতো ভাই, ওই পদার্থের সক্রিয় যোজনী। যেমন জিঙ্কের 1 মোল উৎপন্ন করার জন্য তোমার কয় মোল ইলেকট্রন গ্রহণ করা লাগবে? 2 মোল। তাহলে জিঙ্কের সক্রিয় যোজনী কত? 2। জিঙ্কের 2। সক্রিয় যোজনী কত? 2। তার মানে 2। জিঙ্কের সক্রিয় যোজনী কত? 2। ঠিক আছে, এটা কি বুঝাইতে পারছি? কোন পদার্থের 1 মোল পরিমাণ উৎপন্ন করতে তোমার কয় মোল ইলেকট্রন গ্রহণ করা লাগবে বা ত্যাগ করা লাগবে, সেটাই কি বলতো ভাই, ওই পদার্থের সক্রিয় যোজনী। আমি ক্লিয়ার করতে পারছি? বইতে জি এটা ভাইয়া। যোজনী আকারে দিছে, বাট সবসময় যোজনী খাইলে হবে না, মাঝে মাঝে ভুল হয়ে যাবে। তো তোমাদের সক্রিয় যোজনী যেটা, সেটা আলাদাভাবে মনে রাখা লাগবে। সক্রিয় যোজনী কি, কোনো পদার্থের 1 মোল পরিমাণ উৎপন্ন করতে বা কোনো পদার্থ থেকে 1 মোল পরিমাণ পদার্থ হ্রাস করতে তোমার যে পরিমাণ ইলেকট্রন ত্যাগ করা লাগবে বা গ্রহণ করা লাগবে, সেটাই কি বলতো ভাইয়া, ওই পদার্থের সক্রিয় যোজনী। যেমন জিঙ্ক 2 প্লাস থেকে 1 মোল জিঙ্ক উৎপন্ন করার জন্য তোমার কয় মোল ইলেকট্রন লাগে? 2 মোল। তাহলে জিঙ্কের সক্রিয় যোজনী কত হবে? 2 হবে। ঠিক আছে, জিঙ্কের সক্রিয় যোজনী 2 হবে। এবং ভাইয়া, কোন পদার্থের সক্রিয় যোজনী কিন্তু কোষ ভেদে ভিন্ন হইতে পারে। ঠিক আছে, বিক্রিয়া ভেদে কিন্তু ভিন্ন হইতে পারে। এই জিনিসটা মাথায় রাখবা। বিক্রিয়া ভেদে ভিন্ন হইতে পারে, যৌগ ভেদে ভিন্ন হইতে পারে। ঠিক আছে, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবা। এখন দেখো তো, আমি যদি তোমাদের একদম আগের টপিক গুলাতে চলে যাই, ঠিক আছে, এসিডীয় পানির তড়িৎ বিশ্লেষণ, যেখানে আমরা লঘু সালফিউরিক অ্যাসিড দিছিলাম বা ওই একটু অ্যাসিড দিয়ে এটারে বানাইছিলাম, এসিডীয় বানাইছিলাম। এখানে তোমরা আমাকে বলতে পারবা যে ভাইয়া, হাইড্রোজেনের সক্রিয় যোজনী কত এই প্রক্রিয়ায়? H2 গ্যাস যেটা, এটা সক্রিয় যোজনী কত বলতে পারবা? 2। অবশ্যই 2। অবশ্যই 2। কেন? 1 মোল H2 উৎপন্ন করার জন্য তোমার কয় মোল ইলেকট্রন গ্রহণ করা লাগে? 2 মোল। তাই না? 2 1 মোল। মোলের জন্য 2 মোল। তাহলে কেউ কি আমাকে বলতে পারবা হাইড্রোজেন পরমাণুর সক্রিয় যোজনী কত? 1। ভাইয়া 1। 4। হাইড্রোজেন পরমাণুর সক্রিয় যোজনী কত? 1। 1। 1। অবশ্যই 1। একটা হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করার জন্য বা একটা একটা হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করার জন্য তোমার একটা ইলেকট্রন লাগবে, তাই না? কেউ কি আমাকে বলতে পারবা অক্সিজেনের সক্রিয় যোজনী কত? ভাইয়া 4। 4। 4। শোনো, সক্রিয় যোজনী কনসেপ্টটা কেন এত বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে আমরা ডিরেক্টলি বুঝতে পারতেছি যে ভাইয়া 1 মোল এই পদার্থটা উৎপন্ন করতে তোমার কয় মোল ইলেকট্রন লাগবে। ডিরেক্ট বুঝতে পারি না?
জি ভাইয়া ভাইয়া বুঝতে পারি। তো এই জন্যই সক্রিয় যোজনীটা এত বেশি ইম্পর্টেন্ট এবং এটা দিয়ে তোমরা ঐকিক নিয়মে সব ম্যাথ করে ফেলতে পারবা ফ্যারাডের প্রথম সূত্রে, যদি আমি ঐকিক নিয়মে করাবো না, ঐকিক নিয়মে তোমরা করবা। ঠিক আছে, তোমরা করবা, আমি দুই এক লাইনে করাই দিব। ঠিক আছে, দুই এক লাইনে করাই দিব, তোমরা ঐকিক নিয়মে প্র্যাকটিস করবা তোমাদের ইচ্ছা। তাহলে আমরা দেখো তো ভাইয়া ফ্যারাডের প্রথম সূত্র অনুযায়ী পাইছি W ইজ প্রপোর্শনাল টু Q। তাহলে বলো তো ভাইয়া প্রপোর্শনাল চিহ্ন যদি আমি উঠাই দিই, আমাদের একটা কি আসবে? কনস্ট্যান্ট আসবে না? এই কনস্ট্যান্ট আসবে না? জি ভাইয়া কনস্ট্যান্ট আসবে। এই কনস্ট্যান্টটাকে z দিয়ে প্রকাশ করা হয়, যার নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তার নাম কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তার নাম কি বলো তো ভাইয়া? তড়িৎ তড়িৎ রাসায়নিক রাসায়নিক তুল্যাঙ্ক। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে, ভাইয়া তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আবার কি জিনিস, তাই না? জি ভাইয়া আসতে পারে না? আসতে পারে। তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি জিনিস সেটা আমরা জানবো। তার আগে বলো তো ভাইয়া, যখন যখন কোন একটা ব্যাটারি থেকে আমরা কি করি, আমরা ইলেকট্রিসিটি ফ্লো করাই কোন একটা দিকে, তো তখন কি আমরা চার্জের পরিমাণটা ডিরেক্ট হিসাব করতে পারি? বলো তো, পারি? না, আমরা যেটা হিসাব করি সেটা কি? তড়িৎ প্রবাহ। আমরা যেটা হিসাব করি সেটা কি? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কি সেটা তোমাদের মনে আছে? একক সময়ে যে পরিমাণ চার্জ ফ্লো করে, তাই না? ওইটাই তড়িৎ প্রবাহ ছিল না? জি ভাইয়া একক সময়ে জি ভাইয়া প্রবাহিত চার্জের পরিমাণ। তাহলে I কিউ ইজ বাই ইকুয়াল টু টি কি শিখলাম? কিউ বাই কিউ টি বাই টি। একক সময়ে যে পরিমাণ চার্জ ফ্লো করে সেটাই কি? তড়িৎ প্রবাহ, তাই না? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো তো এখান থেকে কিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? I ইনটু টি আই টি লিখতে পারি না? I ইনটু টি লিখতে পারি। ঠিক আছে, I ইনটু টি লিখতে পারি। তাহলে দেখো তো ভাইয়া W ইজ ইকুয়াল টু জেড কিউ, এখানে আমরা লিখতে পারি না যে ভাই W ইজ ইকুয়াল টু জেড আই টি? জি লিখতে ভাইয়া পারি? অবশ্যই লিখতে পারি। তো এটা দিয়ে তোমাদের সব ম্যাথ হয়ে যাবে। তো আমরা এখন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নিয়ে বিস্তর পড়াশোনা করব এবং এখানে যে আমরা রাসায়নিক তুল্যাঙ্ক নামে আরো একটা টার্মের সাথে পরিচিত হব। তাহলে এতটুকু পর্যন্ত তোমাদের কোনো সন্দেহ আছে কিনা সেটা জাস্ট জানাও আমাকে। ঠিক আছে, সেটা জাস্ট জানাও। সন্দেহ আছে বৎসরা? নাই ভাইয়া নাই। আচ্ছা নাই, ঠিক আছে। তার মানে ফ্যারাডের প্রথম সূত্র যেটা সেটা ক্লিয়ার। এখানে তোমাদের একটাই কনফিউশন থাকতে হবে, এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের পরিচয় কি, কে সে, ঠিক আছে, কোথা থেকে এলো সে, তো কিভাবে এলো সে, তো এটা নিয়ে আমরা আলোচনা করবো। আমার কল আসছে। আসসালামু আলাইকুম আপু। এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? হ্যাঁ আমি তো বাসায়। হ্যাঁ হ্যাঁ গেছি। হ্যাঁ ক্লাস হয়েছে সব। হ্যাঁ খাওয়া দাওয়া করছি, সবাই ভালো আছে। না ওই ইয়ে শুনে ইয়ের পরীক্ষা দিতে গেছিল অনলাইন চাকরি, ব্যাংক জব নাকি। ওই মিরপুরে সিট পড়ছিল, তো জয় আর সে গেছে, আসবে একটু করে। ব্যাংক জবের মেবি, আমি শিওর না, আমি জানতাম না এটা। কোন একটা জবের মেবি, আমি শিওর না। ওই রূপনগর মডেল স্কুলে, আমি জানি না 2টার দিকে গেছে নাকি 4টা বাজে পরীক্ষা ছিল করতাম। হ্যাঁ 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 আমাদের স্কুলে। আচ্ছা দোয়া করেন। আল্লাহ হাফেজ। এই বলছি না কল আসলে কেটে যাবে লাইন, আমি আবার ডাটাতে যাই। ওকে, এই শোনা যাচ্ছে? জি শোনা ভাইয়া। যাচ্ছে? ওকে, তাহলে আমরা রাসায়নিক ও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নিয়ে আলোচনা করবো, বিস্তর আলোচনা। এই আলোচনাটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আলোচনা, কেমন? এই চ্যাপ্টারের জন্য, এই চ্যাপ্টারের জন্য তোমাদের এই আলোচনাটা সবচেয়ে বেশি মানে সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনাগুলোর মধ্যে একটা। ঠিক আছে, কারণ এই যে পেজটা তোমাদের আমি পড়াবো, এই জিনিসটা তোমরা সচরাচর পাবা না। ঠিক আছে, সচরাচর পাবা না। তো আমরা এখানে সক্রিয় যোজনী যেটা সেটা সম্পর্কে জানছি। সক্রিয় যোজনী কি? কোনো পদার্থের 1 মোল পরিমাণ উৎপন্ন করতে বা 1 মোল পরিমাণকে বিয়োজিত করতে আমাদের যত মোল ইলেকট্রন লাগে সেটাই কি? ওই পদার্থের সক্রিয় যোজনী। এটা তোমাদের লাগবে। এখন দেখো ভাইয়া, আমরা যদি একটি ইলেকট্রন নিই, ঠিক আছে, একটি ইলেকট্রন নিই, কেউ কি আমাকে বলতে পারবা একটি ইলেকট্রনের চার্জ কত? -1.6 × 10⁻19 কুলম্ব। আমি জাস্ট 19 চার্জের পরিমাণটা যদি নিই 1.602 × 10⁻19 কুলম্ব, এটা লিখতে পারি না বলো তো ভাইয়া? জি ভাইয়া এখন তুমি যদি 1 মোল পরিমাণ ইলেকট্রন নাও, 1 মোল ইলেকট্রনে কয়টা ইলেকট্রন থাকবে বলতে পারবা?
6.02 এটা ভাইয়া 3 into 10 to the power 23 23 এই এর চার্জ সমান কত হবে বলো তো? হিসাব করে দেখো তো কত হয়? কত হয়? গুণ হবে হ্যাঁ, গুণফল কত হয়? কত কুলম্ব হয় দেখো তো? কত কুলম্ব হয়? ভাইয়া 96.49 into 10 to the power 23 10 to the power 3 9000 96000 কত? 400 88 হ্যাঁ 320 না, এরকম এরকম কিছু আসছে? জি ভাইয়া পয়েন্ট কত? পয়েন্ট কিছু আসছে না, ডাইরেক্ট এটাই? ভাইয়া 96320 এটা তো না, আসে 320 হবে না, 4 ভাইয়া something হবে। পয়েন্ট আসছে 46 46 ক্যালকুলেটর এই এত আসছে? এই এত আসছে? জি ভাই এটাই জি হবে। ভাইয়া এত আসছে, তাহলে 96,488.46 কুলম্ব আসছে। তার মানে তুমি যদি 1 মোল ইলেকট্রন নাও, তার চার্জ কত হবে? 96,488.46 কুলম্ব, ঠিক আছে? এইটা হবে। এখন এটাকে তুমি যদি রাউন্ড ফিগারে নিয়ে যাও, তুমি লিখতে পারো না 96,500 কুলম্ব? জি ভাইয়া হ্যাঁ, লিখতে পারো। তো এই 96,500 কুলম্বকে বলা হয় 1 ফ্যারাডে। কি বলা হয়? 1 ফ্যারাডে। ফ্যারাডে 1 ফ্যারাডে, এটা হচ্ছে নতুন একক চার্জের। এটার নাম কি? ফ্যারাডে। তাহলে ফ্যারাডে ইয়ে কি, 1 মোল ইলেকট্রনের চার্জকে আমরা কি বলি? 1 ফ্যারাডে। 1 1 ফ্যারাডে মোল ইলেকট্রনের চার্জকে আমরা কি বলি? 1 1 ফ্যারাডে ফ্যারাডে। ফ্যারাডে তাহলে 1 ফ্যারাডে সমান কত কুলম্ব? 96500 96,500 কুলম্ব। 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব। 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব। তো একটু আগে আমি একটু জিঙ্কের হিসাব নিকাশটা আবার করি। মনে করো জিঙ্ক 2+ যেটা, সেটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি উৎপন্ন করে? জিঙ্ক উৎপন্ন করে না? জিঙ্ক উৎপন্ন করে। তাহলে বলো তো ভাইয়া এখানে 1 মোল জিঙ্ক উৎপন্ন করার জন্য তোমার কয় মোল ইলেকট্রন লাগবে? 2 দুই মোল 2 মোল। কেন? তার ওই সক্রিয় যোজনী হচ্ছে 2। কেন? তার সক্রিয় যোজনী কত? 2। এখন দেখো তো ভাইয়া, এই 2 মোল ইলেকট্রনের চার্জ কত? 2 into 96500 কুলম্ব, বা এটার আমরা 2 ফ্যারাডে বলতে পারি না? জি ভাইয়া তার মানে দেখো তো ভাইয়া, 2 ফ্যারাডে চার্জ দিয়ে 2 ফ্যারাডে চার্জের মাধ্যমে 2 ফ্যারাডে চার্জ দিয়ে আমরা কতটুকু? 2 ফ্যারাডে চার্জ দিয়ে আমরা 1 মোল জিঙ্ক, 1 মোল জিঙ্ক। তো 1 মোল জিঙ্ক সমান কত গ্রাম? 1 আণবিক মোল ভরের জিঙ্ক সমান 65 গ্রাম। গ্রাম ভাই হ্যাঁ, সঞ্চিত করতে পারি না ক্যাথোডে? জি ভাইয়া করা যায়। তাহলে 2 ফ্যারাডে চার্জ দিয়ে আমাদের 65.4 গ্রাম কি জিঙ্ক সঞ্চিত করা যায়। এখন তোমাদের যদি আমি জিজ্ঞেস করি, তাহলে 1 ফ্যারাডে চার্জ দিয়ে কত গ্রাম জিঙ্ক সঞ্চিত করা যাবে? তোমাদের ভাগ আনসার কত 2 হবে? 65.4 ভাগ কত? ভাগ 2 2 গ্রাম, ঠিক আছে? সঞ্চিত করা যায়। তাহলে ভাইয়া 1 ফ্যারাডে চার্জের মাধ্যমে কোনো পদার্থের 1 ফ্যারাডে চার্জ দিয়ে কোনো পদার্থের যে পরিমাণ ভর সঞ্চিত করা যায়, তাকে ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। কি বলা হয়? রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে প্রকাশ করি। তাহলে 1 ফ্যারাডে চার্জ দিয়ে কোনো একটা পদার্থের যে পরিমাণ ভরকে সঞ্চিত করা যায়, সেই পরিমাণ ভরকে আমরা কি বলি? ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক বলি। তাহলে রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে প্রকাশ করি। তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক কি, এটা বুঝতে পারছো ভাইয়া? কঠিন লাগতেছে কি তোমাদের, বলো তো? এই কঠিন লাগতেছে? জি না ভাইয়া না ভাইয়া তাহলে দেখো, ভাইয়া তাহলে জেড রাসায়নিক তুল্যাঙ্ক কি? কোন পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক কি ভাইয়া? 1 ফ্যারাডে চার্জ প্রদানের মাধ্যমে 1 ফ্যারাডে চার্জ প্রদানের মাধ্যমে কোন পদার্থের যত গ্রাম ভর আমরা সঞ্চিত করতে পারি, সেটাই কি? ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক। সেটাই কি বলতো ভাইয়া? ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে জিঙ্কের 1 ফ্যারাডে চার্জ দিয়ে আমরা জিঙ্কের কি পরিমাণ ভর সঞ্চিত করতে পারি? 65.4 ভাগ 2। তাহলে জিঙ্কের রাসায়নিক তুল্যাঙ্ক কত হবে? 65.4 ভাগ 2 হবে, তাই না? 2 জি 2 ভাইয়া জি হবে। ভাইয়া এখন মনে করো ভাইয়া কোন একটা পদার্থের আণবিক ভর হচ্ছে m। কত আণবিক ভর? কত? m। এম এবং তড়িৎ রাসায়নিক এবং সক্রিয় যোজনী হচ্ছে e। এবং সক্রিয় যোজনী কত? ছোট হাতের ই।
ছোট হাতের ই। তাহলে বলো তো ভাইয়া ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক বড় হাতের ই এর মান কত হবে? এম বাই M/E ই। এম বাই ই হবে। দেখো আমরা জিঙ্কের যখন রাসায়নিক তুল্যাঙ্ক বের করছি, জিঙ্কের আণবিক ভরকে কত দিয়ে ভাগ করছি? কত দিয়ে? তার সক্রিয় তার সক্রিয় যোজনী দিয়ে ভাগ করছি। সক্রিয় তাহলে যোজনী কোন দিয়ে একটা পদার্থ যার আণবিক ভর হচ্ছে এম এবং সক্রিয় যোজনী হচ্ছে ই, তাহলে তার রাসায়নিক তুল্যাঙ্ক আমরা কিভাবে বের করব? তার ওই আণবিক আমরা ভরকে আমরা কি আণবিক দিয়ে ভাগ ভরকে করব? সক্রিয় সক্রিয় যোজনী দ্বারা যোজনী ভাগ ই করে। দিয়ে ভাগ করব। এখন কথা হচ্ছে ভাই এটার একক কি হবে? বলো। দেখো তো আমরা কি বের গ্রাম করছি যখন আমরা গ্রাম পার গ্রাম কুলম্ব। পার ফ্যারাডে। গ্রাম পার ফ্যারাডে। এক্স্যাক্টলি, ভেরি গুড। গ্রাম পার কি? ফ্যারাডে। ঠিক আছে, ফ্যারাডে। গ্রাম পার ফ্যারাডে অথবা গ্রাম পার ৯৬৫০০ অথবা কি গ্রাম পার ৯৬৫০০। তাহলে এটার একক কি হবে? গ্রাম পার ফ্যারাডে হবে। কেন? আমরা এই ভরকে গ্রামকে কি দিয়ে ভাগ করছি? এই ফ্যারাডে দিয়ে ভাগ করছি না? তাহলে একক কি হবে? জি ভাই। গ্রাম পার ফ্যারাডে হবে। তো কিছু কিছু বইতে শুধুমাত্র গ্রাম রাখছে, ফ্যারাডেটাকে আর রাখেনি। তো এটা তাদের উচিত হয়নি। তো কেন রাখে নাই আমি আসলে জানি না, বাট রাখা উচিত। হাজারি স্যারের বইতে মেবি রাখছে, বাট গুহ স্যারের বইতে মনে হয় রাখে। তো রাখা উচিত, কেমন? তো এটা খেয়াল রাখবা। তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক কি, এটা কি বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। তাই বুঝতে পারছো? তার ভাই তাহলে জেড রাসায়নিক দিয়ে কি জিনিস করা হয়? জেড হ্যাঁ 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 হ্যাঁ, রাসায়নিক জেড তুল্যাঙ্ক তো ই। রাসায়নিক তড়িৎ তুল্যাঙ্ক হচ্ছে রাসায়নিক ই। তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে জেড। তাহলে রাসায়নিক তুল্যাঙ্কের কথা আমরা বাদ দিয়েছি। তাহলে আবার দেখো তো ভাইয়া 2 ফ্যারাডে চার্জ দিয়ে আমরা কি করতে পারি? 1 মোল জিংক সঞ্চিত করতে পারি, তাই না? ওকে। এখন দেখো তো ভাইয়া 2 ফ্যারাডে সমান আবার কত কুলম্ব? 2 ফ্যারাডে সমান কত কুলম্ব? 2 × ৯৬৫০০ কুলম্ব না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে 2 × ৯৬৫০০ কুলম্ব চার্জ দিয়ে আমরা কত গ্রাম জিংক সঞ্চিত করতে পারি? ৬৫.৪ গ্রাম। ৬৫.৪ 4 4 গ্রাম গ্রাম। জিংক সঞ্চিত করা যায়। সঞ্চিত করতে পারি। তো আগেরটা আমি তোমাদের জিজ্ঞেস করছিলাম 1 ফ্যারাডে চার্জ দিয়ে কি পরিমাণ সঞ্চিত করা যায়। এখন যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি 1 কুলম্ব চার্জ দিয়ে কি ১ পরিমাণ সঞ্চিত কুলম্ব। করা যায়? হ্যাঁ, 1 তাহলে কুলম্ব ভাই দিয়ে কি পুরোটারে পরিমাণ? ভাগ। হ্যাঁ। তাহলে 2 × ৯৬৫০০ কুলম্ব চার্জ দিয়ে তোমার জিংক সঞ্চিত করা যায় ৬৫.৪ গ্রাম। তাহলে বলো তো ভাইয়া 1 কুলম্ব চার্জ দিয়ে কি পরিমাণ 1 কুলম্ব চার্জ দিয়ে কি পরিমাণ সঞ্চিত করতে পারবা? ৬৫.৪ ডিভাইড বাই ৬৫.৪ 4 ভাগ ভাগ 2 2 × ইনটু ৯৬৫০০। ৯৬৫০০ এত গ্রাম জিংক সঞ্চিত করা যায়। ভাইয়া কোন একটা পদার্থের মধ্যে 1 কুলম্ব চার্জ প্রবাহের মধ্য দিয়ে ওই পদার্থের যে পরিমাণ সঞ্চিত করা যায় সেটাই ভাইয়া ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সেটাই কি? ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তার মানে তুমি কোন একটা পদার্থের মধ্যে 1 কুলম্ব চার্জ দিয়ে কি পরিমাণ পদার্থ সঞ্চিত করতে পারবা সেটাই কি ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক আমরা নির্ণয় করি ফ্যারাডে দিয়ে এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা নির্ণয় করি কার মাধ্যমে? কুলম্বের মাধ্যমে। কুলম্ব। এইটাই কুলম্ব হচ্ছে দিয়ে। মেইন পার্থক্য। আর কোনো পার্থক্য নাই। ঠিক আছে? তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? জেড দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? ভাই জেড দিয়ে। এইটার একক তো গ্রাম পার কুলম্ব। হ্যাঁ, এটার একক অবশ্যই গ্রাম পার কুলম্ব হবে। নিঃসন্দেহে গ্রাম পার কুলম্ব হবে। ঠিক আছে? এটার একক নিঃসন্দেহে গ্রাম পার কুলম্ব হবে। কেন? তুমি এই গ্রামকে কি দিয়ে ভাগ করতেছো? কুলম্ব দিয়ে ভাগ করতেছো। গ্রাম পার কুলম্ব কুলম্ব দিয়ে হবে। দিয়ে। অন্য কিছু হবে না, তাই না? অন্য কিছু হবে না। তাহলে তড়িৎ রাশি ওই জি ভাই। হাফসা আছো? হাফসা লামিয়া আছো? নাই। আচ্ছা, হাফসা লামিয়ার হচ্ছে প্রাইস পাওয়ার কথা ৫০০ টাকা প্রাইস। তো ওকে হচ্ছে তার বিকাশ নাম্বার পাঠিয়ে দিতে বলবা। ঠিক আছে? তো তোমাদের যে নোট শেয়ারিং কন্টেস্ট ছিল সেখানে হাফসা লামিয়া ফার্স্ট হয়েছিল। যদি আমি ওইটা অত বেশি প্রেশার দিই নাই তোমাদের। কারণ তোমাদের অনেকের পরীক্ষা ছিল এবং তোমাদের তো অজুহাত লাগে পড়াশোনা না করার, তাই না? তোমাদের একটা অজুহাত দিলেই হইছে। ঠিক আছে? তোমরা পড়াশোনা করবা না। যাই হোক, তো হ্যাঁ, তো জানাই দিবা যে ওই ভাইয়া তো বিকাশ নাম্বার চাইছে। আচ্ছা, তাহলে মনে করো ভাইয়া কোন একটা পদার্থের আণবিক ভর হচ্ছে বড় হাতের এম এবং সক্রিয় যোজনী হচ্ছে ই। তাহলে বলো তো ভাইয়া ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z = কত হবে? এম বাই ই ইনটু M/E × ৯৬৫০০। M/E × ৯৬৫০০। হো, 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 হো। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z = কত? M/E × ৯৬৫০০। তো ৯৬৫০০ কুলম্বকে বা 1 ফ্যারাডে সমান কত? 1 ফ্যারাডে সমান ৯৬৫০০ কুলম্ব না? তো এটাকে আমরা জি ভাইয়া। 1 ফ্যারাডে না লিখে শুধুমাত্র F দিয়েও প্রকাশ করতে পারি। ঠিক আছে? যেহেতু 1 ফ্যারাডে, তো আমরা শুধুমাত্র ফ্যারাডে দিয়ে যদি F থাকে তাহলে আমরা বুঝবো এখানে 1F এর কথা বলছে। বাট 2F যখন থাকবে জি তার ভাই। মানে কি দ্বিগুণ। ঠিক আছে? এটা
বলতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি না m বাই ef? জি ভাইয়া। আমরা লিখতে পারি, বাট এতটুকু মনে রাখাই ইনাফ। এর চেয়ে বেশি মনে রাখা লাগবে না। তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এই দুইটা টার্ম সম্পর্কে তোমরা কি জানতে পারছো ভালোভাবে? সমস্যা হবে জি বলো? ভাইয়া। ওকে, আশা করি কোনো সমস্যা হবে না। খুবই সহজ বিষয়, খুবই সহজ বিষয়, এবং এতটুকু যদি ক্লিয়ার হয় ভাইয়া, আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের আসলে সামনের ম্যাথগুলাতে কোনো সমস্যা হওয়ার কথাই না। তাহলে একটু আগে ফ্যারাডের প্রথম সূত্র আমরা শিখছিলাম, W ইজ ইকুয়াল টু কত? Z I T। Z I T। তাহলে বলো তো ভাইয়া, Z এর মান কত পাইলাম আমরা? M বাই কত? m বাই a ইনটু ইন্টু 96,500 96,500। তাই না? Yep. তাহলে W, ঠিক আছে? তো এই সূত্রগুলা কি তোমার মনে রাখা লাগবে? এটা না মনে ভাই। রাখা লাগবে না ভাই, এটা মনে রাখার দরকার নেই, তোমরা ডিরাইভ করে করে ইউজ করো। এটা কি বলো তো ভাই, এখান থেকে ডিরাইভ করে করে ইউজ করো, কোনো দরকার নেই মনে রাখার, কোনো দরকার নেই। ভাই, W ইজ ইকুয়াল টু এখানে ZIT, এটা মনে রাখলে হবে। হ্যাঁ বলো। ভাই এখানে সক্রিয় যোজনী। হ্যাঁ, এখানে সক্রিয় যোজনী, অফকোর্স এখানে সক্রিয় যোজনী। তোমাদের বইতে ডিরেক্ট যোজনী ইউজ করছে, বাট সব ক্ষেত্রে এরকমটা হবে না। তোমাদের বইতে আরো অনেক কিছু ইউজ করছে যেগুলা মাঝে মাঝে তোমাদের অনেক কষ্ট দিবে। দেখবা যে জি ভাই। মিলতেছে না, দেখবা যে মিলতেছে না। কিরে ভাই, যোজনী তো এত জানি, কি মিলে না কেন ভাই? মুখস্থ ভাই যোজনী দিলে হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখস্থ যোজনী দিলে হবে না। না না, মুখস্থ যোজনী দিলে হবে না। তোমাদের ইলেকট্রনের আদান প্রদানটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই মানে এই চ্যাপ্টারের যতগুলো ম্যাথ আছে, এবং ইভেন লাস্টে আমরা বিভব পার্থক্যেরও ম্যাথ করব। তো এখানেও দেখবো যে ইলেকট্রনের আদান প্রদান যেটা, সেটা মারাত্মক ইম্পর্টেন্ট। দেখো এতটুকু তো আমরা বুঝে গেছি, তো এতটুকু তোমাদের মনে রাখার দরকার নাই, কেমন? তো এখানে তোমাদের যে জিনিসটা আমি দেখানোর জন্য এই জিনিসটা লিখছি, সেটা হচ্ছে দেখো, আমি যদি এম মহাশয়কে আণবিক ভরকে বাম পাশে নিয়ে আসি, তাহলে কি আসে? W বাই এম ইজ ইকুয়াল টু কত? IT বাই EF, এটা আসে না? জি হুম? ভাইয়া। বলো তো ভাই, W বাই এম এটা কাকে ইন্ডিকেট করে? মূল মূল সংখ্যা। সংখ্যা। ভাইয়া এটা n, মূল সংখ্যা n। সঞ্চিত সঞ্চিত যৌগের মূল সংখ্যা না? এটা জি ভাইয়া। তড়িৎ প্রবাহকে আমি ছোট হাতের আই দিয়ে লিখতাম, সমস্যা নাই তো নাকি? দেখো তো, তো পূর্বে আমরা মূল সংখ্যা নির্ণয়ের কয়টা সূত্র শিখছিলাম? তো অনেকগুলা শিখছি ভাইয়া। অনেকগুলো শিখছি। N বাই NA, W বাই M, n S ইনটু to the L, m ইনটু PV বাই RT, SBL, ঠিক আছে? তারপরে কি বলতো ভাইয়া, VSTP বাই 22.4, VSATP বাই 24 পয়েন্ট কত 7, 8, 9, ঠিক আছে? এখন আরেকটা কি শিখলাম? এখন আরেকটা কি IT বাই শিখলাম? E। IT বাই EF, ঠিক আছে? তো N is equal to IT বাই EF, এটাই মনে রাখতে পারো তোমরা, খুব সুবিধা হয়। তো দেখো তো, আমরা কি সবগুলা সূত্র, মূল সংখ্যার সবগুলা সূত্র সব জায়গায় ইউজ করতে পারতাম? না, আমরা সব জায়গায় ইউজ করতে পারতাম কেবল কয়টা? দুইটা, এই যে এই দুইটা। একটা হচ্ছে W বাই M, আর একটা কি N বাই N। এটা যে কোনো ক্ষেত্রে ইউজ করা যায়, n বাই n। বাট S ইনটু VL কোন ক্ষেত্রে ইউজ করতে পারতাম আমরা? দ্রবণে দ্রবের মোল সংখ্যার ক্ষেত্রে, তাই না? কোন একটা দ্রবণে দ্রবের মোল সংখ্যার ক্ষেত্রে আমরা S ইনটু VL ইউজ করতাম। PV বাই RT আর VSTP বাই 22.4 এটা ইউজ করতে পারতাম কোন ক্ষেত্রে? শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে, তাই না? আর IT আদর্শ বাই গ্যাস। EF, হ্যাঁ হ্যাঁ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে IT বাই EF এটা আসলে কার মোল সংখ্যা বলো তো ভাইয়া? সঞ্চিত বা ক্ষয়কৃত? সঞ্চিত বা বা ক্ষয়কৃত ক্ষয়কৃত। মোল। তার মানে যতটুক তোমার সঞ্চিত হচ্ছে বা যতটুক ক্ষয়কৃত হচ্ছে, অতটুকেরই মোল সংখ্যা এটা, ঠিক আছে? তোমার অ্যানোডে কি পরিমাণ মোল আছে, ক্যাথোডে কি পরিমাণ মোল আছে ভাইয়া, ওইটা কি ইন্ডিকেট করে IT বাই EF কে? ওইটা কি ইন্ডিকেট না করে? না। ভাইয়া। জি না ভাইয়া। এখানে W ছিল ভাইয়া সঞ্চিত ভর বা ক্ষয়কৃত ভর, ঠিক আছে? এটাই ছিল, আর কিছু ছিল না। তো আজকের ক্লাসে তোমাদের আর কি কিছু পড়াইতে পারি? না, আর কোনো কিছু পড়াবো না। তো তোমাদের কাজ হচ্ছে ওই আহ, আহ, পরিমাণগত রসায়নে তোমাদের পারমাণবিক ভরের একটা চার্ট লিখে দিছিলাম, মনে আছে? জি জি হ্যাঁ, ভাইয়া। মনে আছে। ওই চার্টটা জি তোমরা ভাইয়া। মনে রাখবা, আর আজকের ক্লাসটা করবা। কালকে মানে আগামী কালকে আমরা কি করব? ম্যাথ করব, ধুমায়া ম্যাথ করব ফ্যারাডের সূত্র দিয়ে, ঠিক ইনশাআল্লাহ। আছে? আচ্ছা, তো এই চার্টটা তোমরা করবা, পরিমাণগত রসায়নে এই চার্টটা লিখে দিছিলাম না? তো এই চার্টটা তোমরা মনে রাখবা। এখান থেকে তোমাদের কালকের যে ডেইলি এক্সাম, সেখানে কি হবে, কোয়েশ্চেন থাকবে। পাশাপাশি কি বলতো ভাই, আজকের ক্লাসটা খুব ভালোভাবে রেকর্ড দেখবা, ঠিক আছে? খুব ভালোভাবে রেকর্ড দেখবা। আর সিপিবিএ তে যারা এখনো ভর্তি হও নাই, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও সেকেন্ড যে ব্যাচটা, সেটাতে। যদি মনে করে থাকো যে না, ফার্স্ট পেপারে অনেক ফাঁকি ঝুঁকি করছো, ঠিক আছে? কারণ এটাই লাস্ট সুযোগ, এরপরে সিপিবিএ টাইপের আর কোনো কোর্স দেওয়া হবে না, ঠিক আছে? পসিবল না, সময় নেই। আচ্ছা, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো।